আশা করছি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। প্রাইমারি স্কুলের মাস্টারমশাই যেদিন চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি ফিরলেন, সেদিনকে ওনার একমাত্র সন্তান বুবুন বিদেশে গেলেন ডাক্তারি করতে। মাস্টারমশাই পরিবারে 5 জন সদস্য, উনি, ওনার স্ত্রী, ওনার মা বাবা এবং একমাত্র সন্তান বুবুন। বুবুনের পরে মাস্টারমশাই দ্বিতীয় সন্তান এই জন্যই নেননি যদি টাকা পয়সার অভাবে তাদের ঠিকঠাক মানুষ করতে না পারেন। তাই সন্তান একটাই থাক, কিন্তু সে ভালোভাবে মানুষ হোক। যথারীতি তিনি তার জীবনের সর্বোচ্চ পুঁজি বুবুনকে ডাক্তারি পড়াতে খরচা করে ফেলেছেন। এমনকি তিনি তার সমস্ত জায়গা জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে 20 লাখ টাকা লোনও করেছিলেন। এখন বুবুন ডাক্তার হয়েছে, সে বাবাকে বলছে, বাবা আমাদের তো ব্যাংকে অনেক টাকা লোন পড়ে আছে, এগুলো তো শোধ করতে হবে। দেশের থেকে বিদেশে 3 গুণ বেশি মায়না দেয়, আমি সেখানেই যাই, সেখানে গিয়ে আমি কাজ করে কিছু শিখতেও পারবো, প্রচুর টাকা ইনকামও করতে পারবো। মাস্টারমশাই বললো, ঠিক আছে তুমি যাও, অসুবিধা কি আছে। যথারীতি বুবুন সেদিনকে বেরিয়ে গেল বিদেশে ডাক্তারি করতে। সেখানে গিয়ে সে 2 বছর ডাক্তারি করে যা ধার দেনা ছিল সব মিটিয়ে দেশে ফিরে এলো। দেশে ফিরে আসার পরে মাস্টারমশাই বুবুনের জন্য আগে একটি মেয়ে দেখে রেখেছিল, তার সাথে তার বিয়ে দিয়ে দেয়। মেয়েটির নাম ছিল ললিতা। বিয়ের পর মাস্টারমশাই বুবুনকে বলে যে তোকে এখানে একটা ছোট্ট হসপিটাল করে দিচ্ছি, তুই এখানেই ডাক্তারি কর, তোকে আর বিদেশে যেতে হবে না। কিন্তু বুবুন কিছুতেই রাজি হলো না। বুবুন বলছে, বাবা আমি এখানে টাকা কামাবো, আমি বিদেশে কোটি কোটি টাকা কামাতে পারবো, এখানে থাকলে আমার চলবে না, আমাকে বিদেশেই যেতে হবে। ললিতা এই বাড়িতে নতুন বৌমা হয়ে এসছে, তাই সে কোনো বিষয়ে কোনো কথা বললো না, সে চুপচাপই থাকলো। সে অবশ্য মনে মনে এটা কল্পনা করছিল, যদি 2-4 বছরের জন্য বিদেশে ঘুরে আসতে পারি বেশ ভালোই হবে। এমনি তো আর বিদেশে ঘুরতে যাওয়া হবে না, যদি কাজের সূত্রে যাওয়া যায়। তারপরেও কিন্তু সে কোনো কথা বলে না, চুপচাপই থাকে। মাস্টারমশাই তাকে আটকালো না, কারণ ছেলে এখন বড় হয়েছে, তার নিজস্ব চিন্তা ভাবনা আছে, তাকে তো আটকালেও সে শুনবে না। তাই যথারীতি বুবুন তার স্ত্রী ললিতাকে সঙ্গে করে নিয়ে বিদেশে চলে যায়। সেখানে যাওয়ার পরে প্রথম সপ্তাহে 1-2 বার করে ললিতার সাথে তার শ্বশুর শাশুড়ি কথা হতো। এটা আস্তে আস্তে কমতে থাকলো। 6 মাস পর এটা মাসে 1-2 বার হতে লাগলো। সেখানে যাওয়ার পর বুবুন যখন ডিউটিতে চলে যেত, ললিতা তো সারাদিন প্রায় বাড়িতে একাই থাকতো। সে তার মায়ের সাথে সারাদিন ফোনে কথা বলেই সময় কাটাতো। তার মায়ের উপদেশেই তার জীবনযাপন হচ্ছিল। বুবুনের তো সময় হয় না তার মা বাবাকে ফোন করে খোঁজ নেওয়া, সে এখন প্রচুর ব্যস্ত হয়ে গেছে, প্রচুর টাকা ইনকাম করছে। এদিকে ললিতা ও তার একমাত্র ভাইকে বিদেশে নিয়ে এসেছে তাদের কাছে রেখে, তাকে ডাক্তারি পড়াবে বলে। যথারীতি তার ডাক্তারি পড়ার জন্য বুবুন প্রচুর টাকা নিজের পকেট থেকেই খরচা করলো। এদিকে মাস্টারমশাই আজ থেকে কয়েক বছর আগে গ্রামের সব মানুষকে বলে রেখেছিল, আমার ছেলে বিলেতে যাচ্ছে ডাক্তারি পড়তে, সেখান থেকে আসার পরে আমি আমার গ্রামে একটা ছোট্ট হসপিটাল করব, গরিব মানুষরা খুব কম পয়সা চিকিৎসা পাবে। এখন গ্রামের মানুষজন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে, মাস্টারমশাই বুবুন তো আর এলো না, বুবুন তো এসে চলে গেল, তাহলে কি গ্রামে হসপিটাল হবে না? আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই, আশেপাশে কোনো ডাক্তার নেই, বুবুন যদি এখানে থাকতো তাহলে তো খুব ভালোই হতো। কেউ কেউ বলে, মাস্টারমশাই আপনি স্কুলের খাতায় তো অঙ্ক ঠিকঠাকই কষেছেন, কিন্তু জীবনের খাতায় আপনি অঙ্ক ঠিকঠাক করতে পারেননি, আপনি ভুল অঙ্ক করেছেন। তখন মাস্টারমশাই বলে, না আমি আমার দায়িত্ব কর্তব্য সবই পালন করেছি, আমার সন্তানের সাথে সপ্তাহে 2 বার করে কথা হয়, সে আসবে কয়েক বছর, ওখানে কিছু পয়সা কামিয়ে নিয়ে সেখানে ফিরে আসবে। অনেক টাকা ধার দেনা হয়ে গেছে তো তাকে ডাক্তারি পড়াতে গিয়ে, তাই সে সেখানে কিছুদিন আরো ডাক্তারি করবে, তারপরে ফিরে আসবে। আমি এখানে হসপিটাল করবো বলেছি, করবো, আর কয়েক বছর যাক, ঠিক করবো। এরপরে বছরখানিক পর মাস্টারমশাই বুবুনকে ফোন করে বলে, বুবুন একবার বেরিয়ে যা, 1.5 বছর তো হয়ে গেল তুই গেছিস। তখন বুবুন বলে যে তোমাদের বৌমার বাচ্চা হবে, এই সময় তো আমি ওকে নিয়ে যেতে পারবো না, পরে আমি যাব। এরও বছরখানিক পরে মাস্টারমশাইয়ের বাবা মারা যায়। তখন মাস্টারমশাই তাকে ফোন করে বলে, তোর দাদু মারা গেছে, একবার আয় ঘুরে যা। বুবুন বলে, আমার এখন যাওয়ার সময় নেই বাবা, পরে আমি যাবো। পরের বছর বুবুন অন্য কাজে ব্যস্ত হয়ে গেল, তারপরে বছর অন্য কাজে ব্যস্ত হয়ে গেল, তারপরে বছর যখন বুবুনের ঠাকুমা মারা যায়, তখন মাস্টারমশাই তাকে ফোন করলো, আয় বুবুন একবার তুই ঘুরে যা। এভাবে 5-7 বছর কেটে গেল, বুবুনের আর দেশে আসার সময় হয় না। সে এতই ব্যস্ত, কখনো স্ত্রীকে নিয়ে ব্যস্ত, কখনো সন্তানকে নিয়ে ব্যস্ত, কখনো কাজ বাজ নিয়ে ব্যস্ত। এবার আস্তে আস্তে মাস্টারমশাই মনে হতে লাগলো যে আমার সন্তান বোধহয় আর এখানে ফিরে আসবে না। এতদিন মাস্টারমশাইয়ের মা বাবা ছিল, তাদের সাথে যেভাবে বাড়িতে একটা সময় কেটে যেত, এখন মা বাবা দুজনে চলে গেছেন। এত বছর হয়ে গেল, সে যখন আমাদেরকে একবার দেখতেও এলো না, আমার মনে হয় সে আর ফিরে আসবে না, সে সেখানেই হয়তো বাকিটা লাইফ কাটাবে। ঠিক আছে, সে তার মতন থাকুক। ছেলে যখন আর তাদের কাছে ফিরে আসবে না এরকম যখন তিনি ভাবছেন, তখন যেন ওনার বয়স দ্বিগুণ হারে বাড়তে শুরু করলো। তিনি এটা ভেবে মাঝে মাঝে খুব দুঃখ পেতেন যে আমি আমার গ্রামের মানুষদেরকে কত বড় মুখ করে বলেছিলাম যে আমার ছেলে এখানে কম পয়সা গরিব মানুষের চিকিৎসা করবে, আমি আমার জমি বিক্রি করে এখানে একটা হসপিটাল করে দেবো। কিন্তু আজ আমার মনে হয় যে আমার ছেলে এই কথা রাখবে না। ঠিক আছে, আমি যখন গ্রামের মানুষদেরকে কথা দিয়েছি, আমি আমার জায়গা জমি যা আছে সব বিক্রি করে হলো এটা আমি করে ছাড়বো। মাস্টারমশাই প্রতিদিন সন্ধ্যাবেলায় তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গ্রামের একটা মন্দিরে গিয়ে চুপচাপ বসতেন। 2 ঘন্টা সেখানে কাটিয়ে দুজনে বাড়ি ফিরে আসতেন। তার স্ত্রী বুঝতে পারছিল যে আমার স্বামী আস্তে আস্তে ভেঙে পড়ছে, তিনিও মন থেকে ভেঙে পড়ছেন, কিন্তু কেউ কারো কষ্ট কারো কাছে প্রকাশ করছে না। একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছেন, না আমরা যা করেছি ঠিক করেছি, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি, সে সময় হলে ফিরবে, না ফিরলে না ফিরবে, তাতে কি যায় আসে। মা বাবা হিসেবে আমাদের যতটা করার ছিল ততটা আমরা করেছি। তখন মাস্টারমশাই স্ত্রী মাস্টারমশাইকে একটা পরামর্শ দেয়, তুমি একটা কাজ করো, গ্রামে যেসব গরিব ছেলে মেয়েগুলো আছে যারা পয়সার জন্য টিউশনই পড়তে পারে না, তুমি তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসো, সকাল বিকেল বাচ্চাগুলো পড়তে আসবে, বাড়িতে এতগুলো বাচ্চা কাচ্চা আসলে খুব ভালো লাগবে, আমাদের বেশ সময়টা ভালো কাটবে। মাস্টারমশাই বললো, তুমি একটা দারুণ বুদ্ধি দিয়েছো। যথারীতি গ্রামের গরিব বাচ্চাদেরকে তিনি বাড়িতে ডেকে পড়ানো শুরু করলেন। মাঝে মাঝে মাস্টারমশাই স্ত্রী তাদেরকে ভালো টিফিন করেও খাওয়াতেন, কারণ এরা বাড়িতে সেভাবে খেতেও পেত না। মাস্টারমশাই তো প্রত্যেক মাসেই পেনশন পান, জায়গা জমি মাঠে অনেক,
অভাব তো নেই, তাই চিন্তা হয় না, যা আছে চলে যায়। ইতিমধ্যে ওদিকে ললিতার আর ভালো লাগছে না। সে বুবুনকে বলে যে তুমি আমাকে একবার বাড়ি নিয়ে চলো, 7 বছর হয়ে গেল, আমি মা বাবা শ্বশুর শাশুড়ি কাউকেই দেখিনি, আমার বেশ মন খারাপ লাগছে, এখানে আমার আর ভালো লাগছে না। আমি তো ভেবেছিলাম 2-4 বছরের জন্য যাবো, কিন্তু এত লম্বা সময় আমার আর ভালো লাগছে না, আমি দেশে ফিরে যাবো। বুবুন তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে রাখে। ললিতা তার মাকে বলে, মা তুমি তোমার জামাইকে বোঝাও, আমার শ্বশুর শাশুড়ি ওখানে একা পড়ে আছে, আমি বছরের পর বছর এখানে পড়ে আছি, ওদেরকে কে দেখে, এখন তো ওদেরকে দেখার মতন কেউই নেই। ললিতার মা তাকে বলে, তুই তোর শ্বশুর শাশুড়ির কথা ছাড়তো, তোরা ওখানে আছিস ভালো আছিস, ওইরকম জায়গা ছেড়ে কেউ এইসব গ্রামে আসে, পাগল আছিস তুই। ললিতার মা তার জামাইকে বোঝানো বাদ দিয়ে নিজের মেয়েকেই বোঝায়, তোরা যেখানে আছিস ভালো আছিস, তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোরা তোদের মতন ওখানে জীবনটাকে উপভোগ কর, ওরা ওদের মতো ঠিক দেখে নেবে, কিছু একটা ব্যবস্থা করে নেবে। ললিতা বুঝে গেল যে মার সাথে তর্ক করে লাভ হবে না, তাই চুপচাপ হয়ে যায়। বিয়ের পর থেকে ললিতা তার মায়ের সাথে প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তার শ্বশুর শাশুড়ির সাথে মাসে 2-1 বার কথা বলতো। কিন্তু একথা বলার পর থেকেই ললিতা তার মাকে ফোন করা কমিয়ে দিল, আর তার শ্বশুর শাশুড়িকে প্রত্যেকদিন এবার থেকে ফোন করে খোঁজ নেওয়া শুরু করে দিল। সে যখন তার শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রতিদিনই কথা বলা শুরু করলো, তখন সে আস্তে আস্তে বুঝতে পারলো যে তার শ্বশুর শাশুড়িরা কতটা কষ্টের মধ্যে, কতটা অসহায় অবস্থার মধ্যে জীবনযাপন করছে। তখন তার খুব খারাপ লাগা শুরু হলো, কিন্তু সে বহু চেষ্টা করেও কিছুতেই স্বামীকে রাজি করে নিয়ে যেতে পারলো না। তার শ্বশুর শাশুড়ির কথা শুনলে তার মাঝে মাঝে মনে হতো যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু এখান থেকে সবকিছু ছেড়ে গেলে তার স্বামী এখানে খাবে কি, তাকে কে রান্না করে দেবে, তাই সে আর যেতে পারে না। ঠিক এ সময় ললিতার একমাত্র ভাইও তার পছন্দ মতো একটি মেয়েকে দেশ থেকে বিয়ে করে নিয়ে এসে তাদের পাশেই সেটেল হয়ে যায়। এখন সেও এখানে প্রচুর টাকা কামাচ্ছে। এখন আর সে তার মাকে প্রতিদিন ফোনও করে না, সপ্তাহে হয়তো 1-2 দিন ফোন করে, তবে সে তার শ্বশুর শাশুড়িকে প্রতিদিনই ফোন করে এবং তাদের সব কথা শোনে। মাস্টারমশাই তো ভুলেই গেছে যে ললিতার সাথে তাদের কিসের সম্পর্ক, মেয়ে নাকি না বৌমা। মাস্টারমশাই ভুলেই গেছে যে বুবুনের সাথে তাদের কিসের সম্পর্ক, ছেলে না জামাই। বুবুন তো বছরে 1-2 বার ফোন করে, ললিতা তো প্রতিদিনই ফোন করে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, সবকিছু জানে শোনে। এদিকে গ্রামের কিছু বদমাস মানুষ মাস্টারমশাইকে দেখে বলে, মাস্টারমশাই হসপিটাল কি তাহলে হলো না? শেষমেশ মাস্টারমশাই তার জায়গা জমি বিক্রি করে একটা ছোট্ট হসপিটাল করার কাজ শুরু করে। ইতিমধ্যে ললিতার মাও ভয়ঙ্কর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। তিনি সেখান থেকে ললিতাকে ফোন করে কেঁদে ফেলেন, দেখ আজ আমরা এত অসুস্থ হয়েছি, হসপিটালে ভর্তি হয়েছি, তোর ভাই তার বউকে নিয়ে চলে গেছে বিদেশে, আমাদেরকে দেখার জন্য তোরা কেউ থাকবি না? তাহলে তোদেরকে ছোটবেলা থেকে এত বড় করলাম, এত কিছু করলাম তোদের জন্য, এই শেষ জীবনে এভাবে কষ্ট পাওয়ার জন্য আমাদের পাশে একটা মানুষ নেই আজকে? তো তখন ললিতা তার মাকে বলে, মা আমি তো তোমাকে কথা 5 বছর আগে বলেছিলাম যে তুমি তোমার জামাইকে বলো দেশে ফিরে যাওয়ার জন্য, তুমি তো তোমার জামাইকে বলোনি, তুমি তখন বললে যে তোরা বিদেশে থাক, তোর শ্বশুর শাশুড়ির কথা তোকে চিন্তা করতে হবে না। তখন ললিতার মা তাকে বলে, আরে তুই তোর শ্বশুর শাশুড়ির কথা বাদ দে তো, ওদের ব্যাপার আর আমার ব্যাপার আলাদা। তখন ললিতা বলে, মা ব্যাপার তো আমি আলাদা কিছুই দেখছি না, আমি শুধু একটাই দেখছি, আমি তোমার নিজের মেয়ে, তাই আমার সুখটা তোমার কাছে সুখ মনে হয়, আর আমার ভাইয়ের বউটা হচ্ছে পরের মেয়ে। আমি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে স্বামীকে নিয়ে বিদেশে পড়ে আছি সেটা ভালো, আর আমার ভাইয়ের বউ যখন তোমাদের দুজনকে ছেড়ে সে বিদেশে পড়ে আছে সেটা খারাপ। এরপর থেকে ললিতা তার মায়ের সাথে খুব বিশ্বের কথা বলে না, তবে সে তার ভাইকে বোঝায় যে দেশে ফিরে চল, মা বাবার বয়স হয়েছে। এভাবে যদি আমরা সারা জীবন বাইরেই পড়ে থাকি, তাহলে ওরা কি আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করেছে শুধু পয়সা কামাবার জন্য? তাদেরকে দেখভাল করা কি আমাদের দায়িত্ব না? ললিতার ভাই সবকিছু শুনেও কোনো কিছুতেই উত্তর দেয় না, যা টাকা পয়সার প্রয়োজন আছে সেটা পাঠিয়ে দেয় আর চুপচাপ থাকে। সে তার জামাই বউর সাথে সেখানে থাকবে, সে প্রচুর টাকা কামাবে, এটাই তার জীবনের স্বপ্ন। যথারীতি এই ঘটনার পর থেকে ললিতার মন আস্তে আস্তে আরো ভেঙে যায়, সে আর বিদেশে থাকতে পারছে না, তার জন্য দম বন্ধ হয়ে আসছে। তার মনে হয় যে স্বামীকে ছেড়ে আমি শ্বশুর বাড়িতে ফিরে যাই, কিন্তু সে চাইলেও পারছে না। সে যেন এখন দোটানায় পড়ে গেছে, না স্বামীকে এখানে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারে, না তার অসহায় মা বাবাকে সে সাহায্য করতে পারে। স্বামীকে এখানে একা রেখে গেলে তাকে কে রান্না করে খাওয়াবে? সারাদিন কাজকর্ম করে এসে তার ঠিক মতন খাওয়া জুটবে না, তাই সে স্বামীকেও ছেড়ে যেতে পারে না। ওইদিকে তার শ্বশুর শাশুড়ি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ছে, সে সবই বোঝে কিন্তু বুঝেও সে কিছুই করতে পারছে না। ললিতার মা চায় যে তার ভাই যদি ওখানে থাকুক, কিন্তু তার বউ যেন এখানে চলে আসে, সে যেন কি তাদেরকে দেখভাল করে। কিন্তু ললিতার স্বামী বুবুন তারা যেন ওখানেই থাকে, অসুবিধা নেই, তাদের নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বৌমা যেন ফিরে আসে, সে যেন আমাকে দেখভাল করে। মায়ের এই চরিত্র দেখে ললিতা আস্তে আস্তে তার থেকে দূরত্ব বাড়তে শুরু করে। তবে সে তার ভাইকে প্রেশার করে যে তুই অনেক হয়েছে, অনেক টাকা পয়সা কামিয়েছিস, বউকে নিয়ে এবার দেশে ফিরে যা, আমরাও ফিরে যাবো এখান থেকে। এরপরে ললিতা তার স্বামী বুবুনের সাথে ঝামেলা শুরু করে দেয়। ললিতা বলছে যে আমি 10-12 বছর মা বাবাকে দেখিনি, আমি এখানে থাকতে পারবো না, তুমি টাকা কামাবার জন্য থাকবে তো থাকো, আর না হলে দেশে ফিরে চল, আর না হলে আমাকে আমার সন্তানকে পাঠিয়ে দাও। বুবুন অনেক অশান্তি করে, কিন্তু শেষমেশ ললিতা আর থাকলো না। এদিকে ইতিমধ্যে ললিতার ভাই যখন সবকিছু গোছগাছ করে বিদেশ থেকে দেশে ফিরে আসবে, তখন বুবুনও তার স্ত্রী ললিতা এবং তার সন্তানকে তাদের সাথে দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পরে ললিতার সাথে বুবুনের অশান্তি তীব্র আকার ধারণ করে। ললিতা পরিষ্কার বলেছে যে আমি আর দেশের মাটি ছেড়ে বিদেশে যাব না, আমি আমার মা বাবার কাছেই আছি, তোমার যেদিনকে টাকা কামানো হয়ে যাবে সেদিন তুমি এখানে চলে আসবে, আমি এখানেই আছি। যেহেতু ললিতা তার সন্তানকে নিয়ে ফিরে এসেছে এবং বুবুনের শালাও তার স্ত্রীকে নিয়ে ফিরে এসেছে, এখন বুবুন সেখানে একা পড়ে গেছে, না তাকে ঠিক মতন কেউ রান্না করে খেতে দেওয়ার আছে, না তার স্ত্রীর সাথে ভালো মন্দ কথা হয়, এখন যেন অশান্তি তীব্র আকার ধারণ করেছে। 2-3 মাসের মধ্যে বুবুন ঠিক করলো যে আমি বাড়ি যাবো এবং আমি ললিতাকে ডিভোর্স দেবো। সে বাড়ি চলে আসে রাগ করে, বাড়ি এসে দেখে যে ললিতা তার বাড়িতেই আছে। তখন সে চমকে যায়, বলে যে তুমি এখানে কবে এলে? তখন ললিতা বলে যে তুমি আমাকে যখন পাঠালে তখন থেকে তো আমি এখানেই আছি। তো বুবুন বলে তুমি যে বললে যে আমি মা বাবার কাছে আছি। ললিতা বলছে তোমার মা বাবা কি আমার মা বাবা নয়?
বিয়ের পরে তো মেয়েদের এটাই আসল বাড়ি হয়। তো আমি তোমার কাছ থেকে সরাসরি এখানেই এসেছি, কিছুদিন থেকে তারপরে আমি 3 দিনের জন্য মা বাবার সাথে দেখা করে এসেছি। এখন তো আমার মা বাবাকে দেখার জন্য আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, কিন্তু এই মানুষগুলোকে দেখার জন্য কে আছে? তোমার কি এই মানুষগুলোর জন্য কোনো দায় দায়িত্ব কর্তব্য নেই? যারা তাদের সারা জীবনের সঞ্চয় তোমার পেছনে খরচা করেছে, যারা তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছে, এত কিছু কল্পনা করেছে, তুমি তো সবকিছু ভুলে গেছো। তোমার কি মনে আছে যে তোমার বাবা এই গ্রামের মানুষগুলোকে কথা দিয়েছিল যে আমার ছেলে বিদেশ থেকে ডাক্তারি করে এসে এখানে কম পয়সায় মানুষের চিকিৎসা করবে? তুমি তো ভুলে গেছো, বাট আমি জানি। এরপরে বুবুন আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বিকেলবেলা সে তার স্ত্রীকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোয়। তখন তার স্ত্রী ললিতা তাকে দেখায়, ওই যে বিল্ডিংটা দেখছো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এটা হচ্ছে সেই হসপিটাল যেটা বাবা তার মাঠে জায়গা জমি বিক্রি করে শুরু করে দিয়েছে। বাবা তো ধরেই নিয়েছে তুমি আর ফিরবে না হয়তো। বাবা ঠিক করেছিলেন যদি আমরা কেউ না ফিরি তাহলে বাড়িঘর সব বিক্রি করে দিয়ে তিনি এই হসপিটালটা সম্পূর্ণ করে বৃদ্ধাশ্রমে চলে যাবে। কিন্তু যখন আমি ফিরে এসেছি তখন বাবার বাড়িঘরটা বিক্রি করলেন। যাই হোক, তুমি যখন এসছো ভালো হয়েছে, তুমি এখানে থাকো, থেকে এই হসপিটালটাকে আগে নিয়ে যাও, বাবার স্বপ্নটা পূরণ করো। ললিতা যখন হসপিটালের সামনে দাঁড়িয়ে বুবুনকে এসব কিছু বোঝাচ্ছে তখন গ্রামের সব মানুষজন সেখানে চলে আসে। তারা সবাই বুবুনকে ছোটবেলা থেকে বাবু বলেই ডাকতো। তো তখন তারা সবাই বললো, বাবু তুমি ফিরে এসছো, খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। হসপিটালটা হয়ে গেলে তুমি এখানে থাকলে আমাদের আর চিন্তা নেই। আমাদের গ্রামে প্রত্যেক বছর কত মানুষ হসপিটালে পৌঁছবার আগেই মারা যায়, তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের ভয় নেই, তুমি তো বিলেত ফেরত ডাক্তার, তুমি তো বিশাল বড় ডাক্তার। বুবন সবকিছু শোনে কিন্তু কোনো কথা উত্তর দেয় না। সে মনে মনে সংকল্প করিয়ে এসেছিল যে আমি ললিতার সঙ্গে সব সমস্যার সমাধান করে আমি আবার বিদেশে ফিরে যাব। কিন্তু এই গরিব অসহায় মানুষগুলো যখন তাকে চারিপাশ থেকে ঘিরে ধরলো, যেই মানুষগুলোকে সে সবসময় ছোটবেলা থেকে হাসি মুখেই দেখেছে, আজ তাকে তারা কাছে পেয়ে তারা সবাই আবেগে কেঁদে ফেললো। বাবুন ফিরে এসেছে, এখন আর আমাদের গ্রামে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। এত মানুষের চোখে জল দেখে বাবুনের মনটাও যেন কোথায় কেঁদে উঠলো। তাদের চোখের জলে আস্তে আস্তে বাবুনের মনটাও গলতে থাকে। এত মানুষকে কাঁদতে দেখে ললিতা তো মেয়ে মানুষ, সেও কেঁদে ফেলে। এরপরে বাবুন ললিতার হাত ধরে হসপিটালের ভেতরে যায়। সে দেখে যে কোথায় কিভাবে কি কি করেছে, কোথায় কি ভুল আছে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় বাবুন ললিতাকে সঙ্গে করে নিয়ে মা বাবার কাছে কি বসে। বাবুন বলে, বাবা আমি একটা পাপ কাজ করেছি, তবে আমি এর জন্য ক্ষমা চাইবো না, আমি এর প্রায়শ্চিত্ত করবো। ক্ষমা চাইলে তো তুমি আমাকে এখনই ক্ষমা করে দেবে, কিন্তু আমি ক্ষমা চাইবো না, আমি এর প্রায়শ্চিত্ত করবো। যেদিন আমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে সেদিন তুমি আমাকে ক্ষমা করে দিও। এই হসপিটালের বাকি খরচা আমি নিজে করবো, তোমাকে আর জমি বিক্রি করতে হবে না, এখানেই আমি ডাক্তারি করবো, আমি আর বিদেশে ফিরে যাবো। মাস্টারমশাই শুনে খুব খুশি হলেন, তিনি দুহাত তুলে আশীর্বাদ করলেন। তবে মাস্টারমশাই স্ত্রী কিন্তু অঝরে কেঁদে ফেললেন। সেটা জানি না কিসের জন্য, সন্তানকে ফিরে পাওয়ার জন্য নাকি তাদের আশা স্বপ্ন সবকিছুকে ফিরে পাওয়ার জন্য। যাই হোক, সেদিনও মাস্টারমশাই পরিবারে 5 সদস্য ছিল। আজও বুবুনের পরিবারে 5 সদস্য, বুবুন, তার স্ত্রী, তার মা বাবা এবং তাদের এক সন্তান। পরের দিন সকালে বুবুন তার শালাকে ফোন করে বলে যে বাবা এখানে একটা হসপিটাল করেছে, 1-2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, তোমাকে এখানে আসতে হবে, আমিও এখানে থাকবো, আমার সাথে তোমাকে থাকতে হবে, এখানে তোমার প্রয়োজন আছে। বুবুনের কথা তার শালা কিভাবে ফেলবে, কারণ বুবুন তার নিজের পকেটের পয়সা খরচা করে তাকে ডাক্তারি পড়িয়েছে, সে পয়সা সে ফেরতে নেয়নি। বুবুনের শালা বুবুনকে যথেষ্ট ভালোবাসতো, সম্মানও করতো, তাই জামাই বাবুর কথা সে ফেললো না। 2 মাস পর যখন এই হসপিটাল চালু হয়ে গেল তখন বুবুন আর বুবুনের শালা দুজনেই এখানে ডাক্তারি করা শুরু করলো। ললিতা তার ছেলে এবং শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকতো, কিন্তু মাস্টারমশাই ওই গ্রামের গরিব অসহায় বাচ্চাদেরকে পড়ানো ছাড়লো না, তিনি তার সেই কাজটাকে চালিয়ে গেলেন। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।